গল্প প্রণয়ের তুষ্টি। লেখিকা লামিয়া রহমান মেঘলা। বিয়ের আসরে আয়নাতে বরকনের মুখ দেখা পর্বের সময় আয়নায় নিজের প্রাক্তনের প্রতিবিম্ব দেখে ঘোমটা খুলে দাঁড়িয়ে পড়ল তুষ্টি। বিয়ের কনেকে হঠাৎ করেই বরের পাশ থেকে উঠে দাঁড়িয়ে যেতে দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেছে। কিরে তুষ্টি, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? প্রায় সবার একই প্রশ্ন। এদিকে ভয়ে তুষ্টির হাত পা ঠান্ডা হয়ে আসছে। সামনে বসে থাকা রুক্ষ মানুষটার মুখে সেই চিরচেনা বাঁকা হাসি, যা দেখে তুষ্টির ভয়ের পরিমাণ আরো বৃদ্ধি পাচ্ছে। তুষ্টির এমন কাণ্ডে তার মা জুই বেগম উঠে এলেন স্টেজে। মেয়ের পাশে দাঁড়িয়ে মেয়েকে কাছে টেনে নিলেন। তুষ্টি, কি হয়েছে মা? এভাবে দাঁড়িয়ে থাকলি কেন? ও মা, আমার কি বিয়ে হয়ে গেছে? এটা কি ছোটদের মতো প্রশ্ন মা? বিয়ে হয়েছে তোমার সবার সামনেই হয়েছে। মাত্রই না দিন কবুল বললে। ও মা, আমি কোথাও যাব না, আমাকে এখানে রেখে দিলে হয় না। জুই বেগম জোর করে সবার দিকে তাকিয়ে হেসে এটা বোঝাতে চাইছে যে কিছুই হয়নি, সব ঠিক আছে। তবে মেয়ের এমন অসহ্য কথায় তার প্রচন্ড রাগ হচ্ছে। তুষ্টিমা স্বামীর পাশে গিয়ে চুপচাপ করে বসো। একটা যদি টু শব্দ তোমার মুখ থেকে আমি শুনেছি, তাহলে তোমাকে আমি সবার সামনে মারব। মা, ও মা, আমি। তুষ্টি। মায়ের ধমকের কাছে তুষ্টি সর্বদা কাতর। কারণ জুই বেগম ছেলে মেয়েদের রাগ করেন না তেমন, কিন্তু সামান্য একটা ধমক দিলেও বুঝতে হবে তারা অনেক বড় অন্যায় করে ফেলছে, যার কারণে মা রেগে গেছে। তুষ্টি বেচার নিজের সেই কাবা কাবা শরীর নিয়েই আবারও নিজের সদ্য স্বামীর পাশে বসে পড়ে। এরপরে সেই আয়নাটা আবার নিয়ে তাদের সামনে রাখা হয়। এবার তুষ্টির বোন এবং কাজিনরা তাকে প্রশ্ন করে, আয়নার ভেতর কি দেখছে পাচ্ছেন দুলাভাই? পাশে বসে থাকা পুরুষরা নিজের সেই হাসি ঠোঁটে বজায় রেখেই বলল, আমার পৌষ মাস। বরের এমন উত্তরে সবাই বেশ অবাক হয়। তবে কনের বোনরা দুলাভাইয়ের এমন উত্তরে তাকে পাল্টা প্রশ্ন করে, তারপর কি দেখতে পাচ্ছেন দুলাভাই? কারোর সর্বনাশ। প্রণয়ের কথা শুনে তুষ্টির ভেতরের পানি সব শুকিয়ে চৈত্রের খরা হয়ে যাচ্ছে। ধুর, দুলাভাই না ভীষণ রসিকতা করে। চল তুষ্টি, তুই বল কি দেখছিস আয়নাতে? তুষ্টি কিছুই বলছে না। এটা দেখে জুই বেগম বিষয়টাকে এড়িয়ে যেতে বললেন, অনেক হয়েছে। সব রকমের রিচুয়াল শেষ, এখন ওদের খেতে আসতে দে। জুই বেগম প্রণয় আর তুষিকে নিয়ে খাবার টেবিলে বসায়। সেখানে কনেপক্ষ এবং ছেলে পক্ষ উভয়ের অনেকগুলো মেহমান উপস্থিত ছিল। এই বিয়ে বাড়িতে প্রতিটা মানুষই কোন না কোন কাজে ব্যস্ত। তবে তুষ্টির কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের কণাকেও লক্ষ্য না করলেও তার মা কিন্তু ঠিকই লক্ষ্য করেছে। তবে কি মেয়েটাকে জোর করে বিয়ে দিয়ে কোন ভুল করলো তারা, এটা ভেবেই জুই বেগমের হৃদয় কেঁপে উঠছে বারবার। বিবাহের সমস্ত আচার অনুষ্ঠান শেষে এখন বিদায়ের পালা। তুষ্টি মা বাবার ছোট সন্তান। এত আদুরে মেয়েটা প্রচন্ড কান্নাকাটি করছে, যেন কেউ তার এই করুণ অবস্থা দেখে তাকে এখানেই রেখে যেতে বলে। কিন্তু পৃথিবীর অনেকগুলো সত্যির মাঝে এটাও একটা অনেক বড় সত্যি যে বিয়ের পর মেয়েদের তার বাবার বাড়ি ত্যাগ করতে হয়। তুষ্টির বাবা মতিউর মির্জা মেয়েকে তার সদ্য বিবাহিত জামাইয়ের হাতে তুলে দেয়। আমার বড্ড আদরের মেয়ে বাবা, ওকে ভালো রেখো। চিন্তা করবেন না বাবা, ওর সব দায়িত্ব আজ থেকে আমার। প্রণয় চৌধুরী যখন কিছুর দায়িত্ব নেয় তখন সেটা অক্ষরে অক্ষরে পালন করে। ধোঁকা আর ছল চতুরামি না আমি পছন্দ করি না, আমি নিজে করি। তোমাকে আমি অনেক ভরসা করি বাবা, চিন্তা করবেন না। আপনাকে অভিযোগ করার কোন সুযোগ আমি দেব না। প্রণয়ের কথা শুনে মির্জা সাহেব মেয়েকে বিয়ের জন্য ফুলে সজ্জিত গাড়িতে তুলে দেয়। গাড়ির পরে চলা শুরু করে তার নিজের গন্তব্যের দিকে। প্রণয়ের চেহারায় একটা গম্ভীর এবং কঠোর মনোভাব প্রকাশ পাচ্ছে। পাশে বসে থাকা চাতক পাখি তুষ্টির গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু যে পানি চাইবে সেটাও সাহস করতে পারছে না সে। প্রয়ন কোন কথাই বলছে না, আর তুষ্টি অনেকক্ষণ যাবৎ ফুপাচ্ছে। হঠাৎ হঠাৎ করে কেঁপে উঠছে, অর্থাৎ হেঁচকি তুলছে। সামনের রাস্তা অনেকটা।
তুষ্টিদের থেকে প্রেয়নের বাড়িতে যেতে প্রায় 5-6 ঘন্টা সময় লাগে। তুষ্টির সাথে আসার মতো এসেছে তার ছোট খালামণির মেয়ে, যে তুষ্টির বেস্ট ফ্রেন্ড এবং কাজিন দুটোই। তবে সে এই গাড়িতে নেই। এখানে প্রণয় আর তুষ্টির দুজন একেবারে একা। তুষ্টির ফুপিয়ে ওঠা প্রণয়কে এবার বিরক্ত করছে। অনেকটা সময় ধরে নিজেকে সামলে রাখলেও এবার আর পারল না। তুষ্টির নরল হাত নিজের শক্ত হাতের মাঝে নিয়ে চেপে ধরে প্রণয়। হঠাৎ করেই প্রণয়ের এমন আক্রমণে তুষ্টি ভড়কে যায়। আহ, ব্যথা পাচ্ছি আমি। কাঁদছিস কেন? এত কাঁদার কি হয়েছে? এই মায়া কান্না বন্ধ কর। সামনে দিন পড়ে আছে, এই অশ্রুগুলো সামনের দিনগুলোর জন্য তুলে রাখো। তখন তোর এই চোখের পানি শুকিয়ে গেলে আমি মজা পাব না। প্রয়ন প্রয়ন তুষ্টির চুলগুলো পেছনে থেকে ধরে নিজের কাছে নিয়ে আসে। একদম আমার নাম তোর এই নোংরা মুখে নিবি না। কি ভেবেছিলি এই প্রণয়ের বুকে আগুন জ্বালিয়ে দিয়ে অন্য ছেলের সঙ্গে ঘর বাঁধবি? এই তুষ্টি তুই ভুলে গেলি কি করে এই প্রণয়ের বুকের আগুন নেভানোর জন্য তোর নয়ন থেকে গড়িয়ে পড়া ওই নোনা জলের প্রয়োজন। প্রণয়ের শক্ত থাবা থেকে তুষ্টি কোনভাবেই নিজেকে ছাড়াতে পারছে না। তবে ব্যথায় তার চোখ বেয়ে পানি পড়ছে টপ টপ করে। আর এক ফোঁটা চোখের পানি যদি নিচে পড়ে তাহলে বাসর ঘরের কাঁচা অগ্রিমেই গাড়িতে শেষ করব আমি। আর তুই ভালো করে জানিস এই প্রয়ণ চৌধুরী যা বলে তাই করে। বলেছিলাম তোকে আমার সামনে দিয়ে তোকে কেউ বিয়ে করে নিয়ে যেতে পারবে না। বলেছিলাম না বল? প্রণয়ের প্রতিটা কথার সাথে তার থাবার জোর বেড়েই চলেছে। তুষ্টির মনে হচ্ছে চুলগুলো বুঝিয়ে মাথা থেকে ছিঁড়ে সব প্রণয়ের হাতে চলে আসে। কি হলো উত্তর দে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, ছাড়ুন আমাকে। কষ্ট? তোর মতো মেয়ের আবার কষ্ট হয় তুষ্টি? তোরা শুধু কষ্ট দিতে জানিস, কষ্ট পেতেও জানিস। হাসালি। প্রণয় এক ধাক্কায় তুষ্টিকে গাড়ির অপর পাশে ফেলে দেয়। প্রণয়ের ধাক্কায় তুষ্টি ছিটে গাড়ির যে প্রান্তে গিয়ে পড়ে সেখানে দেয়ালের সঙ্গে গুঁতা খেতে হাতে এবং মাথায় আঘাত পায়। কান্না বন্ধ কর। প্রণয়ের চিৎকারে তুষ্টি একেবারে চুপ হয়ে যায়। মুখ দিয়ে কোন প্রকার শব্দ করার সাহস তুষ্টির আর নেই। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি, তবে মুখে কেন কথা নেই। বিয়ের সময় দেওয়া কালো কাজলটাও লেপটে গেছে। প্রণয় আর একটা বারের জন্য তুষ্টির দিকে ফিরে তাকালো না। ইনি প্রণয় চৌধুরী, বিখ্যাত হীরা ব্যবসায়ী আলতাফ মাহমুদের বড় ছেলে। পেশায় নিজেও একজন ব্যবসায়ী। অবশ্যই বাবার এত বড় ব্যবসা তারই দায়িত্ব। প্রণয়ের একটা ভাই আছে লাবিদ চৌধুরী, যে অবশ্য প্রণয় থেকে বেশ ছোট, এবং একটা বোন আছে যার বয়স তুষ্টির সমান। অর্থাৎ তুষ্টি এবং প্রেমা একই ক্লাসে পড়ে। প্রণয়ের মতো শান্ত স্বভাবের মানুষ হয়তো পৃথিবীতে দুটো হয় না। কিন্তু যদি একবার কেউ তাকে ধোঁকা দেয় তবে তার জন্য প্রণয় হয়ে যায় কালবৈশাখী ঝড়। তবে প্রণয়ের জীবনের কোন অধ্যায়ের সাথে তুষ্টির সম্পর্ক, এটা আমরা ধীরে সুস্থে জানব। গাড়ির একটা কোণায় নিজেকে গুটিয়ে বসে আছে তুষ্টি। মাঝে মাঝে ফুপিয়ে উঠছে। তুষ্টির ফুবানো দেখে প্রণয়ের হচ্ছে প্রচণ্ড রাগ। এই মুহূর্তে সবকিছু ভাঙচুর করে দিতে পারতো তাহলে ভালো লাগতো। 5 ঘন্টার রাস্তা এখনো 2 ঘন্টাও হয়নি। তুষ্টি কখনো আটকা জায়গায় থাকতে অভ্যস্ত নয়। তার ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আছে। কিন্তু এই গাড়িটা এসি গাড়ি, যার জন্য সব জানালা বন্ধ গাড়ি। অতিরিক্ত কান্নার কারণে এখন তুষ্টির বমি পাচ্ছে। শরীর গুলিয়ে আসছে, মাথা ভার হয়ে আসছে। প্রণয়ের এসব কিছুই অজানা নয়, তবে সে চায় তুষ্টির কষ্ট দেখতে। তুষ্টির বেদনা তাকে বড্ড বেশি আনন্দ দিচ্ছে। তুষ্টি পারছে না একটা জায়গায় স্থির থাকতে। পারছি না, আর পারছি না। গাড়ি থামান, প্লিজ গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। তুষ্টি গাড়ির দরজা খুলে বাইরে এসেই মনে হচ্ছে ভেতর থেকে সবটা বেরিয়ে আসবে।
প্রণয় দু হাত বুকে গুজে তুষ্টির কষ্টগুলো কোন ফানি সিনেমার মতো উপভোগ করছে। প্রণয়, পানি দেও প্লিজ। প্রণয় হাতে পানির বোতল তুষ্টির দিকে এগিয়ে দেয়। তুষ্টি পানি খেয়ে চোখে মুখে পানি দিয়ে সমস্ত মেকআপ তুলে ফেলে। আমি এ গাড়িতে যেতে পারবো না প্রণয়, দয়া করো আমাকে। প্রণয় বলে, কাকে ডাকছো? ভুলে যেও না তোমার স্বামী এবং বয়সে আমি বড়। প্রণয় বলে, ডাকার অধিকার তুমি অনেক আগে হারিয়েছ মিসেস। প্রণয়, তুষ্টি চৌধুরী। তাহলে কি বলবো তোমাকে? স্যার বলে ডাকবে। সবার সামনে ওগো হ্যাঁ গো বলে কাটিয়ে দেবে। একটা কথা, আমার মা বা বাবা যদি একটুও জানতে পারে তুমি তুষ্টি আর আমি তোমার সাথে কি ব্যবহার করছি, তাহলে কিন্তু আমি সব ধ্বংস করে দেব। আর আমি যে সব করতে পারি তা নিশ্চিত আজ বুঝে গেছো। আমি তোমাকে মেলাতে পারছি না প্রণয়। আমার মনে হচ্ছে দুজন মানুষের শুধু চেহারায় এক আত্মা অন্য কারোর। ঠিকই বলেছ। যেদিন তুষ্টি প্রণয়কে ধোঁকা দিয়েছিল সেদিন প্রণয় মরে গিয়ে নতুন প্রণয়ের জন্ম হলো। আমাকে কষ্ট দিয়ে যদি এই প্রণয়ের দেহের আগুন মিটে যায় তবে তুষ্টি তাই করবে। সব কষ্ট সয়ে নিবে। কথা দিলাম মুখ বুজে থাকবো। গুড। প্রণয় কথাটা বলে গাড়িতে উঠে পড়ে। তুষ্টিও তার ভারী লেহেঙ্গা নিয়ে গাড়িতে উঠে পড়ে। চুপচাপ একটা কোনায় নিজেকে গুটিয়ে নেয় তুষ্টি। চোখ বন্ধ করে নেয়। পৌঁছাতে এখনো ৩-৪ ঘন্টা সময় লাগবে। ঢাকা শহর বাংলাদেশের রাজধানী। রাজধানী হবার সুবাদে এখানে লেগে থাকে নানান মানুষের আনাগোনা সহ ভরপুর জ্যাম। গ্রামের ফুরফুরে বাতাস থেকে এই শহরের একেবারেই আলাদা। বাংলাদেশের আর ৫টা শহরে যেতে গিয়ে তুমি দেখবে শুধু সবুজের খেলা, কিন্তু ঢাকা শহরে ঢুকতে শুধু রাস্তা আর বড় বড় ইমারত, বিল্ডিং। চারিদিকে সবুজের বিনিময়ে দেখা যায় আবাসিক এলাকা। আলতাফ মাহমুদুর চৌধুরী এর বড় ছেলের বউ আসবে ঘরে। চৌধুরী বাড়ি আজ রং বেরঙের আলোয় সজ্জিত। দেখে যেন মন ভরে যাচ্ছে। নতুন বউয়ের থেকে বেশি সাজুগুজু করেছে এই বাড়িটা। বরণ ডালা হাতে নিয়ে বসে আছে মিসেস চৌধুরী, প্রণয়ের মা মেহনাজ চৌধুরী। কখন ছেলেটা তার বউকে নিয়ে ফিরবে? তিনি তো অনেক কিছু ভেবে রেখেছে। ৩টা বছর ছেলেটাকে চোখের সামনে কোন মেয়ের জন্য কষ্ট পেতে দেখেছেন তিনি। সব ভুলে আজ জীবনের একটা নতুন শুরু করতে যাচ্ছে তার ছেলে, এতেই তিনি খুব খুশি। তুষ্টি মির্জা। মতিউর মির্জার ছোট মেয়েটা হলো তুষ্টি। তুষ্টির বড় দুটো বোন আছে। তাদের ভালো বিবাহ হয়েছে। কেবল অনার্স প্রথম বর্ষের ছাত্রী, এখনো শেষ করেনি পরীক্ষা, সামনে পরীক্ষা দিতে হবে। বাবা মতিউর মির্জা একজন স্কুল শিক্ষক। বড় দুই মেয়ের বিবাহের পর ছোট মেয়েকে নিয়ে তিনি স্বপ্ন দেখতেন অনেক বড় হবে মেয়ে। তাই তো তুষ্টিকে এখনো বিয়ে দেননি। অবশ্য তুষ্টি মাত্র ২০ বছর বয়স। বিয়ের বয়স তার এখনো হয়নি বলে মনে করেন তিনি। কিন্তু কিছুদিন আগে মতিউর মির্জার একটা অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে তার পা দুটো প্যারালাইজ হয়ে গেছে। এই মুহূর্তে তুষ্টির বড় দুটো বোন চায় তুষ্টির বিয়ে দিয়ে দিতে। কিন্তু তুষ্টি চাইতো আরো কিছু দূর পড়ালেখা করতে। এর মধ্যে চৌধুরী বাড়ি থেকে সম্বন্ধ নিয়ে আসে তুষ্টির বড় আপুর বর, যার কথা শুনে তুষ্টির বাবাও আর বারণ দেয় না। তুষ্টির ছিল না এ বিয়েতে কোন মতো। তাই বিয়ের আগে পাত্রকে পরিবারকে এসব দেখার ছিল না তুষ্টির বিন্দুমাত্র ইচ্ছে। আর সে বিয়ের আগে এসব দেখেও নেই। তবে প্রণয়ের ক্রোধের কারণ আমরা জানবো, ধীরে ধীরে জানবো। বিকালে রওনা হওয়া বিয়ের গাড়িগুলো চৌধুরী বাড়িতে পৌঁছাতে প্রায় ভোর হয়ে যায়। বরযাত্রী সব নেমেছে গাড়ি থেকে। তবে মেইন বর এবং বউয়ের গাড়িটা এখনো আসেনি। কিছুক্ষণ পর সদর দরজা দিয়ে চৌধুরী বাড়ির ভেতরে প্রবেশ করে শুকিয়ে যাওয়া ফুলে সজ্জিত একটা গাড়ি। মেহনাজ চৌধুরী হাতের বরণ ডালা এবং মিষ্টি নিয়ে নতুন বউয়ের অপেক্ষা করছে। প্রণয় তুষ্টিকে নিয়ে বেরিয়ে আসে গাড়ি থেকে। তবে তুষ্টিকে অনেক ফ্রেশ ফ্রেশ লাগছে। কারণ আসার আগে প্রণয় কোন পার্লার থেকে তুষ্টির মেকআপ করিয়ে এনেছে, তাও একটা বিউটি পার্লারের মানুষকে ঘুম থেকে জাগিয়ে এসব করেছে প্রণয়।
মেহরাজ চৌধুরী ঘরে বউ তুলে ছেলে আর বউকে তাদের রুমে পাঠিয়ে দেয়। সারা রাত জার্নি করে সবাই ক্লান্ত। তুষিকে একটা নতুন শাড়ি দেয় তার শাশুড়ি। মারে যায় এই কাপড়টা পরে আয়, গোসল করে নে, তারপর একটু ঘুমাস, আজ বিকালে দাবার বাড়িতে অনুষ্ঠান। ঠিক আছে। মা বাবাকে ছাড়া কষ্ট লাগবে আমি জানি। যখন আমি তোর মতো এ বাড়িতে নতুন আসি, আমিও এভাবে কান্না করে চোখ ফুলিশে নিলাম। কিন্তু জানিস কি মা, আজ এত বছর পর 3 ছেলে মেয়ে আর স্বামী আমার সব হয়ে গেছে। তোরও হবে, সময়ের সাথে কষ্ট পাস না। তুষ্টি শাশুড়ির কথায় মাথা নাড়ায়। মেহনাজ চৌধুরী সেখান থেকে চলে যায়। তুষ্টি শাশুড়ি এর কথা মতো গোসল করে ভারী লেহেঙ্গা গয়না খুলে ফেলে। তুষ্টি গোসল সেরে রুমে আসতে দেখতে পায় প্রণয় ঢুকেছে রুমে। দুজনের চোখাচোখি হওয়ায় তুষ্টি চোখ নামিয়ে নেয়। প্রণয় গিয়ে আসে তুষ্টির দিকে। জামা খুলেছিস কেন? তুষ্টি অবাক হয়ে যায় প্রণয়ের কথা শুনে। মানে মানে কি জামা খুললি কেন? তোকে পারমিশন দিয়েছি আমি জামা খুলতে। আন্টি। প্রণয় এক হাতে তুষ্টির গাল দুটো চেপে ধরে। কি বললি আবার বল। আমার ল লাগছে। আগে বললো কি বললি? আন্টি। প্রণয় তুষ্টির কথায় আরো জোরে তুষ্টির গাল চেপে ধরে। আন্টি নয় মা হবে মা। কি হবে আবার বল। মমা। ছাড়ো। একটা কথা কান খুলে শুনে রাখো, এরপর থেকে নিঃশ্বাস নিতে গেলেও আমার কাছে জিজ্ঞেস করবি। নিঃশ্বাস নিব আমি। বুঝতে পেরেছিস? হ্যাঁ। গুড। প্রণয় তুষ্টির গাল ছেড়ে বাথরুমে চলে যায় নিজে। তুষ্টি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। এ কেমন প্রণয় তার সামনে উপস্থিত হলো। তবে কি সেদিন তুষ্টি সত্যি অনেক বড় অন্যায় করে ফেলেছিল? ওয়াশরুম থেকে বেরিয়ে প্রণয় দেখতে পায় তুষ্টি এখনো সেখানে বসে আছে। প্রণয় তুষ্টির কাছে গিয়ে ওর হাত দুটো ধরে দাঁড় করায়। কিছুই তো শুরু করলাম না, তাহলে তুই এভাবে বসে আছিস কেন? তুষ্টি কোন কথা বলে না। টেক রেস্ট বেবি, সামনে অনেক রাস্তা চলা বাকি আছে। তুষ্টি নিজেকে প্রণয়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে সোফায় শুয়ে পড়ে। তুষ্টি চোখ বন্ধ করে নিতে তার চোখে ঘুম নেমে আসে। প্রণয় কিছু সময় তুষ্টির দিকে তাকিয়ে থাকে। এরপরে সে রুম থেকে বেরিয়ে যায়। ভালোবাসা ভীষণ কঠিন। একবার ভালোবাসলে তাকে ভোলা যায় না, কিন্তু যদি একবার তাকে ঘৃণা করা হয় সেটা আর সহজে ভালোবাসায় পরিণত হয় না। চৌধুরী বাড়িতে সব কিছু আছে। যদি জিজ্ঞেস করা হয় কে আছে তবে বলতে হবে কি নেই তাই বলো। প্রণয়ের জন্য যেমন আছে একটা প্রাইভেট লাইব্রেরি, তেমনি একটা প্রাইভেট বারও আছে। অর্থাৎ প্রণয়ের জন্য সেখানে সমস্ত রকম নেশা করার দ্রব্য রাখা আছে। প্রণয় সেখানে এসে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। কষ্ট ভুলতে মানুষ নাকি নানান ধরনের নেশার দ্রব্য সেবন করে। প্রণয়ের ক্ষেত্রেও সেটা বিষয়। প্রণয় গ্লাস টেবিলের উপর মাথা ঠেকিয়ে বসে আছে। বেশ অনেকটা সময় হয়ে গেছে। মেহনাজ চৌধুরী ছেলেকে খুঁজতে খুঁজতে এই রুমে চলে আসে। প্রণয়কে এভাবে শুয়ে থাকতে দেখে তিনি দৌড়ে আসেন। প্রণয় বাবা, কি হয়েছে তোর? কিছু না মা। এভাবে শুয়ে আছিস কেন? কিছু হয়নি মা, শুধু শুধু চিন্তা করছো। নতুন বউ রেখে এখানে এসে বসে আছিস। আমার পেটেই তো তুই হয়েছিস, তাহলে আমি কিভাবে বিশ্বাস করে নেই তোর কিছু হয়নি? মা কেন এত চিন্তা করো? রুমে যা। ইচ্ছে হচ্ছে না। প্রণয়। যাচ্ছি মা। প্রণয় উঠে নিজের রুমে চলে যায়। তুষ্টি নিরিবিলি ঘুমিয়ে আছে সোফায়। প্রণয় তার দিকে তাকিয়ে আছে। কি নিষ্পাপ ওই মুখখানা। প্রণয়ের চোখ বেয়ে ঝর্ণার মতো পানি গড়িয়ে পড়ছে। এ পানি বাঁধ ভেঙেছে। চোখের সামনে নিজের জীবনের সব থেকে করুণ দৃশ্য ভেসে আসে প্রণয়ের। বৃষ্টি ভেজা সেই সন্ধ্যা জীবনের সব থেকে কষ্টের সন্ধ্যা ছিল প্রণয়ের কাছে। প্রণয় উঠে গিয়ে তুষ্টির হাত ধরে তাকে শোয়া থেকে উঠে দাঁড় করায়।
তুষ্টি চোখ খুলে প্রণয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কেন করেছিলি? আমার জীবন ধ্বংস করে দেওয়ার কোন অধিকার তোর নেই তুষ্টি। কিছু করিনি আমি। করেছিস। আমার জীবনের সব কষ্টের মোড় তুই ঘুরিয়েছিস। আমি তো ভালোই ছিলাম, কেন এসেছিলি আমার জীবনে? প্রণয়ের চিৎকারে তুষ্টি গুটিসুটি হয়ে পিছিয়ে যাচ্ছে বারবার। প্রণয় তুষ্টির হাত ধরে ওকে বিছনায় ছুঁড়ে ফেলে। তুষ্টি জানে এই কষ্ট তার নিত্যদিনের সঙ্গী হতে যাচ্ছে। প্রণয়ের করা সমস্ত অত্যাচার তাকে এখন মাথা পেতেই মেনে নিতে হবে। প্রণয় তুষ্টির অনেক কাছে চলে আসে। 2টা বছরে তোর হাতটা পর্যন্ত ধরতে চাইনি আমি। জানিস কেন? তুষ্টি নিশ্চুপ হয়ে আছে। কথা বলছিস না কেন? এখন তোর সব কথা কোথায় গেল? যায়নি কোথাও। তুমি তো চাইছো নিজের স্বামীর অধিকার খাটাতে, তাই না? তাই করো। যা ইচ্ছে তাই করো। প্রণয়ের এবার প্রচণ্ড রাগ উঠে যায় মাথায়। একের চুরি চারি তার উপর গলাবাজি। চুরি আমি করিনি। কোন অন্যায়ও আমি করিনি। তোমার শাস্তি তুমি দেও। তবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি বলবো আমি কোন ভুল করিনি। প্রণয়ের রাগটা এবার বাঁধ ভেঙে যায়। তুষ্টির ঠোঁট দুটো ঝাপটে ধরে প্রণয়। কামড়ে দিতে শুরু করে। যতক্ষণ না পর্যন্ত প্রণয়ের মুখে রক্তের স্বাদ অনুভব করে ততক্ষণ পর্যন্ত তুষ্টির ঠোঁট ছাড়েনি প্রণয়। প্রণয় নিজের মুখটা উঠিয়ে দেখে তুষ্টির ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। প্রণয় এটা দেখে আর কিছু করতে পারল না। তুষ্টির থেকে দূরে চলে আসে। তুষ্টি সেখানেই শুয়ে কান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ পর তুষ্টি নিজের শোয়া থেকে উঠে আয়নার সামনে এসে দাঁড়ায়। প্রণয়ের ঘৃণাগুলো তার শরীরের উপর ছাপা হয়ে থাকছে। কতই না সুন্দর, তাই না? ভালোবাসা বুঝি এমন হয়? তুষ্টির নিয়তির উপর তার ভীষণ রাগ হচ্ছে। এই নিয়তি এমন কেন? শখের মানুষটাকে খুন সহজেই দিয়ে দিল। এরপর সহজেই নিয়ে নিল। এরপর এভাবে ফেরত দিল। জানা যাচ্ছে সহ্য করা না যাচ্ছে ফেলে দেওয়া। বিকালের দিকে প্রেমা মেকআপ আর্টিস্ট নিয়ে তুষ্টি আর প্রণয়ের রুমে আসে। ভাবি কেমন আছো? ভালো, এসো। মা পাঠালো সেজে নেউরাতে তো অনুষ্ঠান আছে। তুমি সাজবে না? আমার জন্য আলাদা মানুষ আছে, তুমি সেজে নেও। কিছু প্রয়োজন হলে আমাকে বইলো। প্রেমা রুম থেকে বেরিয়ে যায়। তুষিকে মেকআপ আর্টিস্ট গুলো সাজানো শুরু করে। চৌধুরী বাড়িটা আজ নতুন বউয়ের মতো করে সেজেছে। কি সুন্দর অপূর্ব দেখাচ্ছে। সব আলোর ভেতর অন্ধকার, শুধুমাত্র প্রংশ আর তুষ্টির মনটা। প্রণয় সারাদিনে তুষ্টির সামনে আসেনি। তবে অনুষ্ঠানে সে সুন্দর করেই উপস্থিত হয়েছে। সব মেহমান চলে এসেছে বিয়ে বাড়িতে। সবার মধ্যে প্রণয় কথা বলছে সবার সাথে। সব গেস্ট হ্যান্ডেল করছে। এর মাঝেই প্রেমা তুষিকে নিয়ে উপস্থিত হয়। একটা গোলাপি রঙা শাড়ি পরানো হয়েছে তাকে। কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। প্রণয় ঠিক এভাবেই তুষিকে একদিন দেখতে চেয়েছিল। কিন্তু অফসোস, সেই দিন হলে হয়তো এই মুহূর্তে প্রণয়ের ভালোবাসা সব উজাড় হয়ে যেত তুষ্টির জন্য। কিন্তু এখন তুষিকে দেখে সেই ভালো লাগা কাজ করলেও ভালোবাসাগুলো কেমন বদলে গেছে। চাইলেও হৃদয় ভেদ করে বাহিরে প্রকাশ হতে পারছে না। তুষিকে স্টেজে বসানো হয়। পাশে প্রণয় এসে বসে। গেস্ট এসে দুজনকে উপহার দিচ্ছে। চারপাশ দিয়ে ছবি তোলা হচ্ছে। তবে তুষ্টির চোখ দুটো শুধুমাত্র তার মা বাবা বোনদের খুঁজছে। কিছুক্ষণ পর তুষ্টির পুরো পরিবার উপস্থিত হয় সেখানে। তুষ্টি দৌড়ে মা বোনদের কাছে চলে যায়। মাকে জড়িয়ে ধরে তুষ্টি। মা কেমন আছো? ভালো আছি মা, তুই কেমন আছিস? ভালো। কাঁদছিস কেন বোকা মেয়ে? মা, আমি বাড়িতে গিয়ে থাকতে পারি না। পাগল মেয়ে, বিয়ের পরে কেউ শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি থাকে? থাকে না। না রে পাগল, থাকে না। আমি কিছুদিন যাই না মা তোমার সাথে। আবার চলে আসবো। জুই বেগম মেয়ের চোখের পানি মুছিয়ে দিলেন। মারে, আমি জানি একটু কষ্ট হবে, কিন্তু মানিয়ে নিতে হবে।
মা আমি। তুষ্টির পুরো কথা শেষ হবার আগেই পেছনে থেকে প্রণয় এসে বলে, কি কথা হচ্ছে এখানে? তুষ্টি প্রণয়ের কথা শুনে চুপ হয়ে যায়। প্রণয় তুষ্টির কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে বলে, জানি পরিবারকে ভালোবাসো, তাই বলে নতুন বউ হয়ে চোখের পানি ফেলবে? তুষ্টি ভয় চুপচাপ হয়ে আছে। প্রণয় তুষ্টির শাড়ির ভাঁজে হাত দিয়ে এত জোরে চেপে ধরে যে সেখানে প্রণয়ের আঙ্গুল ছাপ হয়ে যায়। আহ, কি হয়েছে বউ, সমস্যা কোথাও? তুষ্টি শুধু প্রণয়ের দিকে তাকিয়ে দেখছে। লোকটা কেমন পাগলদের মতো রূপ দেখাচ্ছে। না বাবা, সমস্যা কেন হবে? মেয়েটা আমার ছোট, তাই একটু বাচ্চামি করে। তুমি একটু বুঝিয়ে নিও, পাশে থেকো, এতেই হয়ে যাবে। চিন্তা করবেন না মা, আমি আমার স্ত্রীর সবটুকু খেয়াল রাখবো। আমার স্ত্রীও সে কথা খুব ভালো করে জানে, তাই না জান? তুষ্টিকে পাশ থেকে নিজের কাছে নিয়ে আসে প্রণয়। তুষ্টি চুপচাপ হয়ে গেল। এই বিষয়টা তুষ্টির আপু খেয়াল করেছে। মেয়েটা এত শান্ত নয়, তবে এভাবে শান্ত হয়ে যাওয়ার বিষয়টা তার কাছে নতুন। তুষ্টি কখনোই এত ইমোশনাল নয়, এত কান্না কাটিও করে না। প্রণয়, জি আপু, তুমি ওকে ছেড়ে দেও, আমি একটু ওকে নিয়ে তোমাদের ছাদ বাগান ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যান, তুমি যেতে পারো। প্রণয়ের তীক্ষ্ণ চোখ দুটো বলে দিচ্ছে তুষিকে চুপ থাকতে। তুষ্টির বড় আপু মেধা তুষিকে নিয়ে বাড়ির ছাদে চলে আসে। এখানে আসলেই অনেকগুলো গাছ লাগানো আছে, সাথে পাশে আছে দোলনা। এদিকে আয়। তুষ্টি মেধাকে সাথে নিয়ে দোলনায় বসে। বল আপু, প্রণয়কে আগে থেকে চিনতি তুই? তুষ্টির হৃদস্পন বেড়ে যায় আপুর এই কথা শুনে। না, চিনিত না। আমার কেন এমন মনে হচ্ছে তুই ওকে চিনিস? এমন কিছুই না। শুনবো না একটা কথা বলি? সংসার জীবন এতটা সোজা নয়। জীবনের অনেকগুলো কষ্টের সময়ের মাঝে সংসার জীবন একটা সময়। আমিও অনেক কষ্ট পেতাম। মা বাবাকে রেখে, তোদের রেখে আমার ভীষণ কষ্ট হতো। কিন্তু সময়ের সাথে দেখ, সবকিছুর সাথে মানিয়ে নিয়েছি। দেখ বোন, তোর যদি এখানে কোন সমস্যা হয় তুই সেটা আমাকে বলবি, আমি তোর সব কথা বুঝবো। প্রণয় যদি ভালো না হয় এই সংসার আমি তোকে করতে দেব না। বিয়ের আগে যে 1000 বার বললাম বিয়ে করব না তখন। তুষ্টি বাচ্চাদের মতো কথা বলে না। যখন বিয়ে দিয়ে দিয়েছো তখন এত চিন্তা করার কোন প্রয়োজন নেই। কথাটা বলে তুষ্টি সেখান থেকে উঠে চলে যায়। মেধা অবাক হয়ে যায় তুষ্টির এমন আচরণে। তবে সন্দেহ আর শক্তপোক্ত হলো। এই অনুষ্ঠান বাড়িতে মেধা আর কোন কথা বলে না। সারা সন্ধ্যা অনুষ্ঠানের পর তুষ্টির শরীর নেতিয়ে গেছে। মা বোনদের বিদায় দিতে খুব কষ্ট হচ্ছিল তার। কিন্তু যা নিয়ম তাই নিয়ম, যেতে তাদের হবেই। তুষিকে প্রেমা এবং প্রণয়ের কিছু কাজিন মিলে রুমে বসিয়ে দেয়। রুমটা আজ ভীষণ সুন্দর ফুলে সেজেছে। রাতটা তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সবকিছু যেন স্বপ্নের মতো সাজানো। রুমে কিছু মোমবাতি রাখা হয়েছে, যা মিটমিট করে জ্বলছে এবং ভীষণ সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। তুষ্টি ফুলে সজ্জিত সেই খাটের মাঝ বরাবর বসে আছে। শরীরের সাজ জাঁকজমক হলেও মনের ভেতরটা তার ক্ষত বিক্ষত হয়ে আছে। বেশ অনেকটা সময় পর প্রণয় রুমে আসে। এই দৃশ্য তার স্বপ্নের মতো। এমন একটা দিনের জন্য সে অপেক্ষা করেছে কতদিন। আজ সেই দিন এসেছে। যাকে নিয়ে 1000 স্বপ্ন, তার সাথেই দিনটা এসেছে। কিন্তু মরে গেছো সেই প্রবল ইচ্ছে আর ভালোবাসা। প্রণয়ের পায়ের শব্দে তুষ্টির হৃদয় ভয় কেঁপে উঠছে বারবার। প্রণয় তুষ্টির কাছে এসে তুষিকে নিজের কাছে নিয়ে আসে। তুষ্টির শরীর প্রণয়ের পুরুষালী ঘ্রাণ পেয়ে সমানে কম্পন শুরু করে। তুষ্টির শরীরের কম্পন প্রণয়ের ভেতর টর্নেডো সৃষ্টি করছে। এত কাঁপছিস কেন? বল। অনেক বছর আগেই তো এগুলো সাজিয়ে রেখেছিলাম। প্রণয় তুষ্টির হাত ধরে নিজের বাহুডোরে আবদ্ধ করে ফেলে।
তুষ্টির আর নড়বার জায়গা নেই। কিন্তু আমার ভালোবাসাগুলোকে দম বন্ধ করে মেরে ফেললি তুষ্টি। তুষ্টি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। প্রণয় বাঁকা হাসে। এভাবে তোর মায়াবী দৃষ্টি দেখে আমার রাগ কমে যাবে তাই ভাবছিস? যদি ভেবে থাকিস তাহলে ভুল ভাবছিস। আমি কখনোই আর এই মায়াবী চাহনিতে সব ভুলে যাব না। প্রণয় তুষ্টির দুটো গাল জোরে চেপে ধরে। আমাকে দেওয়া প্রতিটা কষ্ট আমার যখন মনে পড়বে তখনই শাস্তি পাবি তুই। ঠিক আছে, তোমার আদালতে যখন আমি আসামি তখন শাস্তিও ভোগ করতে আমি প্রস্তুত। প্রণয় কোন ক্ষিপ্ত পশুর মতো তুষ্টির উপর ঝাঁপিয়ে পড়ে। এই যন্ত্রণা মনের। শরীরও তো কখন এসব ব্যথা তোয়াক্কা করা ছেড়ে দিয়েছে। নির্ঝরের প্রতিটা ক্ষত আর দাগ তুষ্টির মনের গিয়ে গাঢ় দাগ ফেলে দিচ্ছে। এই কষ্ট আর ব্যথা অসহনশীল হয়ে যাচ্ছে যখন তখন তুষ্টি নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে। প্রণয় তুষ্টিকে নিস্তেজ হয়ে যেতে দেখে তুষ্টির গাল দুটো চেপে ধরে। তুষ্টি আবারও চোখ খুলে তাকায়। চোখ বন্ধ করবি না। যত সময় পর্যন্ত না আমি চাইবো তুই চোখ বন্ধ করতে পারবি না। ছেড়ে দেও, সারা জীবনই তো তোমার কাছে বন্দী হয়ে গেছি। একদিনই এত কষ্ট দিবে? মাত্র শুরু যান, আরো অনেক কিছু বাকি আছে। প্রণয়ের হিংস্রতা তুষ্টি মাথা পেতে গ্রহণ করেছে। শান্তশিষ্ট প্রণয়কে এই রকম হিংস্র বানানোর পেছনে তুষ্টির সব দোষ। তাই এই শাস্তি হয়তো কম হয়ে গেছে তার জন্য। তুষ্টি এক পর্যায়ে চোখ দুটো আর খোলা রাখতে পারে না। চোখ বন্ধ করে নেয়। প্রণয় তুষ্টিকে নড়াচড়া করতে না দেখে বুঝতে পারে তুষ্টি জ্ঞান হারিয়েছে। প্রণয় তুষ্টির থেকে সরে আসে। ছেলেদের নাকি কাঁদতে নেই, তবে প্রণয়ের দু চোখ দিয়ে ঝরছে মুক্ত দানা। উন্মুক্ত ঝর্ণার মতো জলের প্রবাহ বইছে প্রণয়ের চোখ দিয়ে। আমি চাইনি এসব। আমি চাইনি। কিন্তু আমার সব ভালোটুকু ধ্বংস করে দিয়েছিস তুই। আমাকে মেরে ফেলেছিস। একটা জীবন্ত লাশ হয়ে আছি আমি। প্রণয় তুষিকে সোফায় শুইয়ে দেয়। বিছনার চাদরটা সুন্দর করে ভাঁজ করে তুলে রাখে বাক্সে, যেখানে অনেকগুলো পুরনো স্মৃতি রাখা আছে তার। এরপরে নতুন একটা চাদর বিছিয়ে তুষিকে শুইয়ে দেয়। নিজে বেরিয়ে আসে বেকনিতে। পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে একটা সিগারেট ধরায় প্রণয়। এই এতগুলো বছর সে কোন নেশার দ্রব্যে হাত লাগায়নি। কিন্তু এই 3 বছরে কারোর শূন্যতা কাটানোর জন্য সব ধরনের নেশা গ্রহণ করেছে প্রণয়। কিন্তু ভালোবাসার অদ্ভুত সেই নেশা পৃথিবীর কৃত্রিম কোন নেশায় ভোলার নয়। বুকের মাঝের ফাঁকা জায়গাটা প্রিয়তমার ঠেকানো মাথায় পূর্ণ পায়। কোন নেশায় নয়। রাতটা যখন এভাবেই কেটে যায়। প্রণয় রুমে না গিয়ে বেলকনিতেই শুয়েছিল। ভোরের সূর্য যখন আকাশে উঁকি দেয়, তখন প্রণয়ের চোখ খুলে যায়। সারা রাত একভাবে শুয়ে থাকায় ঘাড়টা তার ভীষণ ব্যথা হয়েছে। প্রণয় রুমে এসে দেখতে পায় তুষ্টি সেভাবেই শুয়ে আছে যেভাবে তাকে রাতে রেখে গিয়েছিল। প্রণয়ের বুকটা মোচড় দিয়ে ওঠে। তুষ্টির মলিন হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে থাকে প্রণয় এক ধ্যানে। কিছুক্ষণ পর তুষ্টির গালে হাত রাখে প্রণয়। চোখ তার কপালে উঠে গেল। তুষ্টির শরীর কোন আগুনের দলার থেকে বেশি গরম হয়েছে। তাহলে তার জ্বর এসেছে। অতিরিক্ত ব্যথায় জ্বর আসাটা স্বাভাবিক। প্রণয় এখন বুঝতে পারছে না তার কি করা উচিত। মাকে ডাকবো, কিন্তু মা যদি হাজারটা প্রশ্ন করে, কি উত্তর দেব আমি? প্রণয় সব ভাবতে ভাবতে তুষ্টির পাশে এসে বসে। তুষ্টির শরীরের জ্বরের প্রভাব প্রণয় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এত বেগে জ্বর উঠেছে তুষ্টির। বিষয়টা প্রণয়কে এবার ভয় পাইয়ে দিচ্ছে। সে তুষিকে ক্লিন করিয়ে একটা জামা পরিয়ে দেয়। এরপর 7-5 না ভেবে সোজা ডক্টরকে ফোন করে বাসায় আসতে বলে। প্রণয় চৌধুরী ফোন করে ডেকেছে তার বাড়িতে। ডক্টরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছে ডক্টর সদর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। গার্ডদের সাথে ডক্টরকে দেখে অবাক হস মেহনাজ চৌধুরী। কি ব্যাপার ডক্টর, আপনি এখানে?
ম্যাম, স্যার ডেকেছে সকাল সকাল ফ্যান করে। স্যার মানে প্রণয়। জি ডক্টর, আমি তো কিছুই জানি না, চলুন তো। মেহনাজ চৌধুরী ডক্টরকে নিয়ে প্রণয়ের রুমে যায়। প্রণয়, বাবা কি হয়েছে? মেহনাজ চৌধুরী তুষ্টির মলিন রূপটা দেখে স্তব্ধ হয়ে যায়। মা, আসলে কি হয়েছে বৌমার? কিছু না মা, জাস্ট জ্বর এসেছে। জ্বর? এক রাতে জ্বর কি করে এলো? কাল যে ঠিক ছিল। ওর ভারী জামা পরে বেশিক্ষণ থাকার অভ্যাস নেই। এ কথা আমাকে আগে বলবি না। আমিও কালকেই জেনেছি মা। ঠিক আছে ডক্টর, ওলার দেখুন আমার মেয়েটার কি হয়েছে। জি। ডক্টর তুষিকে চেক করে। ডক্টর চেক করেই বুঝতে পারে তুষ্টির আসলে কি হয়েছে। কিন্তু প্রণয়ের ওই দৃষ্টিতে স্পষ্ট বোঝা যাচ্ছে সে এই মুহূর্তে তার মাকে কিছু জানাতে নিষেধ করছে। ডক্টর ভয়ে তুষ্টির জন্য শুধু কিছু ঔষধ লিখে দিয়ে যায়। আমার মনে হয় ঠান্ডা থেকে জ্বর এসেছে, তাই এই ঔষধগুলো দিলেই হবে। আশা করছি সব ঠিক হয়ে যাবে। আমি তাহলে আসি। ডক্টর কথাগুলো বলে প্রণয়ের হাতে প্রেসক্রিপশন ধরিয়ে চলে যায়। মেহনাজ চৌধুরী একজন অত্যন্ত বিচক্ষণ মহিলা। তিনি বুঝতে পেরেছেন তার ছেলে নিশ্চিত কিছু করেছে। প্রণয়, মা, তুই একটু রুম থেকে বেরিয়ে যা। কেন মা? আমার বৌমার সাথে কথা আছে। কিন্তু জ্বরে তুষ্টির জ্ঞান নেই মা। তো কি হয়েছে? আমি তোর মা নাকি তুই আমার মা? তুমি আমার মা। তাহলে যা, আমি ডাকলে তবে আসবি। প্রণয় মায়ের কথার উপরে আর কিছুই বলতে পারে না। বেরিয়ে যায় রুম থেকে। মেহনাজ চৌধুরী তুষ্টির কাছে এসে বসে। তুষ্টির শরীর থেকে ওড়নাটা সরায়। ক্ষতস্থানগুলোর কিছু ঝলক দেখেই মেহনাজ চৌধুরী বুঝে যায় কি ঘটেছে এখানে। তারই ছেলে এবং বউ। এসব বিষয়ে কথা বলার অধিকার তার নেই। তবে ছেলেটাও যে এমন হবে এটা আশা তিনি করেননি। মেহনাজ চৌধুরী পানি আর লবণ মিশিয়ে তাতে কাপড় ভিজিয়ে তুষ্টির কপালে ধরে। তুষ্টি চোখ বন্ধ করে রেখেছে। পানির স্পর্শে তার চোখ সে একটু একটু করে খোলার চেষ্টা করছে, কিন্তু মাথা যন্ত্রণায় সম্ভব হচ্ছে না। তুষ্টি, মা, আন্টি। চোখ বন্ধ করেই। খুব খারাপ লাগছে। ঘুম একটু। মারে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, উত্তর দিবি। বলো। তুই কি প্রণয়ের জীবনের প্রথম সেই নারী? তুষ্টি জ্বরের কারণে লাল হয়ে যাওয়া চোখ দুটো খুলে শাশুড়ির দিকে তাকায়। তাহলে প্রণয়ের জীবনে সত্যি আর কোন নারী জায়গা করে নিতে পারেনি, সেই প্রথম আর এই বিয়ের মাধ্যমে সেই শেষ নারী? কথাগুলো ভেবে তুষ্টির চোখ গড়িয়ে পানি বালিশে গিয়ে পড়ে। তুষ্টির চোখের পানি মেহনাজ চৌধুরীকে উত্তরটা দিয়ে দিয়েছে। নিয়তি বড্ড অদ্ভুত, তাই না রে? কথাটা বলে তিনি সেখান থেকে নিজের রুমে চলে যায়। যাবার সময় প্রণয়কে রুমে যেতে বলে। প্রণয় রুমে এসে দেখে তুষ্টির কপালে পানির পটি। সে যতদূর তার মাকে চিনে তারও তো এখানেই থাকার কথা সারাদিন। তবে কি তার মা সবটা জেনে গেল? প্রণয় তুষ্টির কাছে এসে বসে। মাকে কিছু বলেছিস? তুষ্টি ভারাক্রান্ত মাথাটা দুদিকে নাড়ায়। প্রণয় আর কিছু বলে না, তবে নীরবে তুষ্টির সেবা করে যায় সারাদিন। খাওয়ানো, গা মুছিয়ে দেওয়া, ঔষধ দেওয়া। সকাল গড়িয়ে রাত হলো। তুষ্টির জ্বর পড়েছে। তুষ্টি খাটের এক পাশে আধশোয়া হয়ে বসে আছে। পুরনো সোনালি কিছু দিনের কথা মনে পড়ে যায় তুষ্টির। কিছুটা অতীত। বর্ষার কারণে গ্রামখানা চিপচিপে হয়ে আছে। চারিদিকে থই থই পানি। বর্ষা বরাবরই ভালো লাগে তুষ্টির। তবে এই বর্ষার দিনে কেন জানি না তার খুব ইচ্ছে হচ্ছে তার জনাব এক ঝলক হলেও সামনে থেকে দেখতে। কিন্তু তার জনাব যে ভীষণ ব্যস্ত। তার তুষ্টির গ্রাম থেকে কতটা দূরে তার বসবাস? সে কে আসবে এখানে? 7-5 চিন্তা বাদ দিয়ে তুষ্টি ফোন করে তার জনাব প্রণয় চৌধুরীকে। 2 দিন হতে ফোনটা তুলে প্রণয়। কি ব্যাপার জনাব, কি করছেন? কাজ করছি। খুব ব্যস্ত? না, বলো।
তুমি বলতে পারো। বলছি যে কেমন আছো। প্রণয় মৃদু হাসে। আমি ভালো আছি, তুমি কেমন আছো? এখনো ভালো নেই, তবে ভালো হয়ে যাব তুমি যদি একটা কাজ করো। কি চাও? একটু আসবে এখানে। কোনখানে? তোমার মহারানীর বাসভবনে। আমারও তো অনেক কাজের চাপ। তুমি তো জানো সব আমার মিটিং আছে রাতে। জনাব হীরা মতি সোনা জোহরও তো কিছু চাইনি, শুধু তোমার দর্শন চেয়েছি, তাও দিবে না। প্রণয় হাসে তার প্রিয়তমার মিষ্টি কথা শুনে। মেয়েটা পাগল। কিন্তু আমি যে ভীষণ ব্যস্ত। একটু আসো না, একটু দেখবো, বিশ্বাস করো একটু দেখবো। তুষ্টির মায়াবী সেই কথা ফেলার মতো ক্ষমতা প্রণয়ের তখন নেই। হাজার কাজ, হাজার ব্যস্ত রাতে মিটিং মাথায় থাকা সত্ত্বেও প্রণয় চলে আসে তার প্রিয়তমার গ্রামে। সকাল 6টায় রওনা হলে পৌঁছাতে সময় লাগলো 4 ঘন্টা। বাইরে কি ঝুম বৃষ্টি হচ্ছে। চারিদিকে থই থই পানি। তারপরেও ভিজতে ভিজতে তুষ্টি তাদের মাঠে চলে আসে। প্রণয় অবশ্য একটা ছাউনির নিচে ছিল। সে ভিজে নাই। তুষ্টি তার মনের মনুষাকে দেখে সে কি খুশি। পারলে এক্ষুনি জড়িয়ে ধরে। তুমি এসেছো, বিশ্বাসই হচ্ছে না। সবই ঠিক আছে, তুমি এভাবে ভিজলে কেন? জ্বর আসলে কি হবে? কিছু হবে না। তুমি এত কষ্ট করে এলে আমি আসবো না। তুষ্টি অনেক জ্বর আসলে তখন কি হবে? উপজনক কেন এত চিন্তা করেন, চলেন ভিজি। তুষ্টির পাল্লায় প্রণয় ভিজে একাকার। ভেজা শেষে প্রণয় তার শহরে চলে আসলেও তুষ্টির আসে প্রচণ্ড বেগে জ্বর। সেই জ্বরের তীব্রতা এতখানি তুষ্টি কোন কথাই বলতে পারছে না। শরীর কাঁপুনি শুরু হয়ে যায় তুষ্টির। তাকে হসপিটালে ভর্তি করা হয়। তুষ্টির জন্য সেদিন মিটিং করতে লেট হয় প্রণয়ের, তবে অনেক ঝামেলাও ছিল তার। কিন্তু তুষ্টির এই খবরটা জানা মাত্র প্রণয় আবারও চলে আসে গ্রামে। তুষ্টি গ্রামের হসপিটালের বেডে শুয়ে আছে। মা বোন বাবা এত খাবারের কথা বলছে, কিন্তু তুষ্টি কিছু খেতেই নারাজ। দূর থেকে এসব দৃশ্য দেখে প্রণয় কিছুই করার নেই, এই মুহূর্তে সে তুষ্টির কাছে যেতে পারবে না। সবাই আছে যে। প্রণয় এবার বুদ্ধি বার করে। ডক্টরের কাছে গিয়ে ডক্টরকে নিজের পরিচয় দেয়। আপনি এখানে কি সাহায্য করতে পারি? বেড নং 2-এ যে পেশেন্টটা আছে ও আমার অনেক কাছের একজন মানুষ। চিন্তা করবেন না, আমি চৌধুরী, আমি সম্পূর্ণভাবে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করব। সেটা আপনি অবশ্যই করবেন, কিন্তু এই মুহূর্তে আমার আপনার সাহায্য চাই। কেমন সাহায্য? আমাকে আপনার পোশাক দিন, আমি আপনি সেজে তার কাছে যেতে চাই। বুঝতে পারছেন আশা করি। প্রণয়ের রিকোয়েস্ট ডক্টর রাখে। প্রণয় ডক্টরের ছদ্মবেশে কেবিনে যায়। সেখানে ডক্টর যাওয়ার কারণে বাড়ির লোকদের বের করে দেওয়া হয়। প্রণয় তুষ্টির কাছে গিয়ে বসে। তুষ্টির জ্বর কমেনি। সে চোখ বন্ধ করেই শুয়ে আছে। প্রণয়ের স্পর্শ হাতে অনুভব করে তুষ্টি চোখ খুলে তাকায়। প্রণয় পরনের মাস্ক খুলে দেয়। তুমি কখন এলে? এই তো। তুমি আমার কোন কথাই শুনবে না তুষ্টি। এভাবে জ্বরে পুড়ছো, বারবার বললাম কাল ভিজো না ভিজো না। এই জন্য সেই ঢাকা থেকে এখানে চলে এলে। তোমার জন্য আমি 7 সমুদ্র আর 13 নদীও পার করতে পারি, তুমি সেটা ভালো করেই জানো। প্রণয়, এখন বলো কি খাবে? খাবার না খেলে সুস্থ হবে না। কিছু খেতেই মন চাইছে না। খেতে হবে, অবশ্যই খেতে হবে, কি খাবা বলো? আমি। প্রেমা ডাকে বাস্তবে ফিরে আসে তুষ্টি। ভাবি, খাচ্ছ না কেন? প্রেমা, তুমি কখন এলে? মাত্র। খাবার দিয়ে গেছে বুয়া কত আগে, তুমি এখনো খাওনি। তুষ্টি চোখ বন্ধ করে নেয়। ভালো লাগছে না। তা বললে হয়? তুমি যদি খাবার নু খাও তবে সুস্থ কিভাবে হবে? মন তো চাইছে এই অসুস্থতায় মরে যাই। প্রেমা, তুই ঘরে যা। প্রণয়ের কথা শুনে চোখ মেলে তাকায় তুষ্টি। ভাইয়া, তুই এসেছিস? আচ্ছা বস, আমি যাই। প্রেমা চলে যায়। প্রণয় দরজা বন্ধ করে দিয়ে তুষ্টির কাছে এসে বসে।
তুষ্টি প্রণয়ের চোখের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এর আগে তার চোখ দিয়ে আগুনের ফুলকি বের হবে। মরার খুব শখ, তাই না রে? তুষ্টি কোন কথা বলে না। কিরে, কথা বলছিস না কেন? যদি চিন্তা করিস এত তাড়াতাড়ি মরে যাবি তাহলে তুই ভুল। আমার তৈরি করা সমস্ত শাস্তি ভোগ না করা পর্যন্ত তোর মৃত্যু হবে না তুষ্টি। যেদিন তোমার শাস্তি শেষ হবে সেদিন আমি কথা দিচ্ছি এত দূরে চলে যাব। চাইলেও ফেরত আনতে পারবে না। প্রণয় কেমন পাগলের মতো আট্ট হাসিতে মেতে ওঠে। প্রণয়ের এরূপ দেখে তুষ্টি চোখ দুটো ভিজে আসে। সে একটা কোমল হৃদয়ের প্রণয়কে সেদিন ফেলে রেখে এসেছিল। মানুষ এত বদলে যায়। প্রণয় তুষ্টির চুলগুলো পেছনে থেকে আঁকড়ে ধরে। প্রণয়ের কাজে তুষ্টির মাথা নিচু হয়ে যায়। প্রণয় তুষ্টির সামনে মুখ এনে বলে, সব সময় একটা কথা মনে রাখবি। এত বছর পরেও যদি তোর এই প্রণয় চৌধুরী এর স্ত্রী হিসাবে বাঁচতে হয় তবে কাফনের কাপড় পরার আগ পর্যন্ত তুই এই প্রণয় চৌধুরী এর দেওয়া কাপড়ই পরবি। তুষ্টির চোখ দুটো ছোট ছোট হয়ে আসে। পরব, ছাড়ো। প্রণয় তুষ্টির চুল ছেড়ে দেয়। তবে যেটা লক্ষণীয় সেটা হলো তুষ্টির চুল উঠে আসছে প্রণয়ের হাতে। প্রণয় বেশ অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। প্রণয় বেকনিতে চলে আসে। ডক্টরকে কল করে। হ্যালো সাবরিনা। হ্যামি চৌধুরী বলুন। তুষ্টির মাথা থেকে চুল কেন ছিঁড়ে আসছে? কিভাবে লক্ষ্য করলেন? ওর মাথায় হাত দিয়েছিলাম। জ্বর কতদিন? কাল রাত থেকে। সমস্যা নামি চৌধুরী, হয়তো আজ উনি নিজের যত্ন নেওয়ার সুযোগ পাননি। আপনি আপনার স্ত্রীকে এখন হেল্প করুন ফ্রেশ হতে, তারপর কাঠের চিরুনি দিয়ে চুলগুলো আছে বেঁধে দিন। খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দিন। ওকে ডক্টর। প্রণয় ফোন কেটে রুমে আসে। তুষ্টিকে কোলে তুলে নেয়। চোখ বন্ধ করেই মনে হচ্ছে যেন হাওয়ায় ভাসছে তুষ্টি। এ ছাড়ুন। নামান। বেশি কথা বলো না। প্রণয় তুষিকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। গিজার অন করে গরম পানি দিয়ে তুষিকে ক্লিন করিয়ে নতুন জামা পরিয়ে দেয়। তুষিকে বাইরে এনে কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ে দেয় প্রণয়। তুষ্টি চোখ দুটো সরু সরু করে তাকিয়ে আছে আয়নার দিকে। প্রণয় চুল বাঁধতে বাঁধতে আয়নার দিকে তাকায়। বউ এনেছি বিয়ে করে। এত সহজে যদি তার অসুখের পরিণতি হয় তাহলে কি হবে? কি হোক, আমি কোন রুগী মানুষ না? তা তো দেখতে পাচ্ছি আমি। তুষ্টি একটা ভেঞ্চি কাটে। এই ভেঞ্চি অনেকগুলো বছর ধরে দেখেনি প্রণয়। মনের মাঝে আলাদা রকম সুখ অনুভব হলো। বুঝো, ভালোবাসলে মানুষ কতটা পাগল হয়ে যায়। প্রিয়তমার ভেঞ্চিও তখন স্বর্গ হয়ে যায়। প্রণয় খাবার নিয়ে তুষ্টির সামনে বসে নিজ হাতে খাইয়ে দেওয়া শুরু করে। তুষিও বাধ্য বাচ্চার মতো সব খাবার খেয়ে নেয়। খাবার শেষে ঔষধ খাইয়ে দেয় প্রণয় তুষ্টিকে। ঔষধ খাওয়ার কিছুকে এর মাঝেই তুষ্টি আবার ঘুমিয়ে যায়। প্রণয় তুষ্টির পাশে বসে আছে। তুষ্টির নিরিবিলি ঘুমন্ত চেহারা প্রণয়ের বুকের মাঝও আগুনের দাবাদাহ বাড়িয়ে দিচ্ছে। তুষিকে দেখা হয়তো এই জীবনে প্রণয়ের কখনোই শেষ হবে না। নিজের পরিস্থিতির উপর নিজেই হাসে প্রণয়। এরপর তুষ্টির পাশে থেকে উঠে বাইরে চলে আসে। মেহনাজ চৌধুরী অনেকক্ষণ আগেই ছেলেকে ডেকেছিল, কিন্তু তুষ্টির যত্ন নেওয়ার জন্য প্রণয় মায়ের কাছে যাবার সময় পায়নি। প্রণয় দ্রুতই মা বাবার রুমের কাছে চলে আসে। মা। মেহজাবিন চৌধুরী ছেলেকে ভেতরে আসতে বলে। কি হয়েছে মা? যে মেয়েটার জন্য দিনের পর দিন রাতের পর রাত এত কষ্ট পেতে দেখেছি তোকে, আজ সেই মেয়েটাকেই ঘরের বউ বানালি। প্রণয় মায়ের কাছে বসে মায়ের কোমল হাত দুটো নিজের হাতের ভাঁজে নিয়ে আসে। মা যার জন্য এতগুলো বছর কষ্ট পেয়েছি, তাকে ছাড়া অন্য কাউকে বউ হিসাবে মানা আমার পক্ষে সম্ভব ছিল কি? বাবা, আমার একটা কথা রাখবি। রাখার মতো হলে কেন রাখবো না? বাবা, সম্পর্কটাকে সুস্থ করে নে বাবা।
প্রতিশোধ প্রতিশোধ খেলা এবার বন্ধ কর, সবকিছু স্বাভাবিকভাবে মেনে নেওয়ার চেষ্টা কর বাবা। এটাই বলবে শুধু। বাবা তোর বাপ এখানে নেই তবে। মেহনাজ চৌধুরী পুরো কথা শেষ করার আগেই রুমের প্রবেশ করলো প্রণয়ের বাবা। স্বামীকে দেখে চুপ হয়ে যায় মিসেস চৌধুরী। তুই যা, তুষ্টির কাছে যা। প্রণয় বুদ্ধিমান ছেলে। মায়ের কণ্ঠ শুনে সে বুঝতে পারে এই মুহূর্তে কথা বলার সঠিক সময় নয় এটা। তাই সে সেখান থেকে উঠে চলে যায়। কি হয়েছে মেহনাজ? জানো না বৌমার জ্বর এসেছে। বৌমা অসুস্থ। মিস্টার চৌধুরী কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে মেহনাজ চৌধুরী। যেমন বাপ তেমন ছেলে। প্রণয় রুমে চলে আসে। তুষ্টির ঘুমন্ত শরীরের পাশে নিজেও গায়ে দেয় প্রণয়। চোখ বন্ধ করে চুপচাপ তুষ্টির শরীরের পাশে থাকার চেষ্টা করছে প্রণয়। তুষ্টির চুলের ঘ্রাণ মাতাল করা। সেই আগের মতোই আছে। সবকিছু কল্পনা আর স্বপ্ন। কত কিছু হাজার স্বপ্ন প্রণয়ের। এক বুক আশা। কালকের ভোরে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। আবারও আগের মতো সুন্দর একটা সকাল দেখতে পারবে প্রণয়। সেই আশা বুকে বেঁধে ঘুমিয়ে যায় প্রণয়। পরদিন সকালে তুষ্টি পুরোপুরি সুস্থ। এই মুহূর্তে শরীরে কোন রোগ ছিল বলে মনে হচ্ছে না তুষ্টির। ঘুম থেকে উঠে তুষ্টি পাশে প্রণয়কে পায়নি। তাই ঘরের বউয়ের মতো নিজেই গোসল করে শাড়ি পরে কিচেনে চলে আসে। মেহনাজ চৌধুরী ড্রয়িং রুমেই বসে বসে সার্ভেন্টদের বাসার কাজ বুঝিয়ে দিচ্ছিল। বউ সাজে তুষ্টিকে নেমে আসতে দেখে তিনি উঠে দাঁড়ায়। কি ব্যাপার বৌমা, কোথায় যাচ্ছ? আম্মু আপনার কাছেই যাচ্ছিলাম। বাহেই না হলে বউ। এতদিন পর আমাকে আম্মু বলে ডাকলে। তুষ্টি মৃদু হাসে। আজ সকালে উঠে সে মনে মনে কল্পন করেছে এই প্রণয় চৌধুরী এর মন সে আবার জয় করবে। করবে মানে করবেই। তাকে প্রণয় চৌধুরী এর মনটা আবার হাসিল করতেই হবে। সে এখন এই বাড়ির বউ। সবকিছুতে অধিকার ফলাতে হবে। নিজেকেও এবার নির্দোষ প্রমাণ করার সময় চলে এসেছে। ঘুম থেকে উঠে বেশ তাজা তাজা অনুভূতি নিয়ে নিচে এসেছে তুষ্টি। জি আম্মু। আপনার খাওয়া শেষ? হ্যাঁ গো মা। সকালের খাওয়া শেষ। তোমার শরীর কেমন আছে এখন? আমি অনেক ভালো আছি মা। আসুন তবে আমরা দুপুরের রান্না করি। সার্ভেন্ট আছে আম্মু যান, আপনি রেস্ট করুন। আরে আম্মু সমস্যা নেই, চলুন, আমাকে খেতে দিবেন আর সব বুঝিয়ে দিবেন। আপনার হেসেলে কোথায় কে আছে? ওরে আমার হেসেলের বেডি রে। চলো আগে খেতে দেই মা। মেহনাজ চৌধুরী তুষিকে সকালের খাবার খেতে দেয়। তুষ্টি সবগুলো খাবার শেষ করে। শাশুড়ির সব বারণ উপেক্ষা করে তুষ্টি লেগে যায় রান্না করতে। অনেকগুলো পদ নিজের হাতে রান্না করে তুষ্টি। মেহনাজ চৌধুরী রান্নাঘরে এসে রীতিমতো অবাক। আল্লাহ, মেয়েটা এত রান্না করেছিস? হ্যাঁ আম্মু, সব মজা হবে ইনশাআল্লাহ। কি পাগল মেয়ে, কালকেই এত জ্বর ছিল শরীরে, আজ চাঙ্গা হয়ে গেল সবকিছু। ওই একটু একটু হয়। বলছি মা, সবাই কখন আসবে? প্রণয় ওর বাবা আজ বাসায় খাবে বলল, এই জন্য আমি সার্ভেন্টদের সব রান্না করা বুঝিয়ে দিচ্ছিলাম। কখন আসবে? চলে আসবে হয়তো এখনই। আমি তাইলে গোসল করে নামাজ পড়ে আসি। এদের সব সাজিয়ে দিতে বলো। ঠিক আছে মা, তুমি যাও। তুষ্টি দৌড়ে উপরে চলে আসে। জামা নিয়ে গোসল করে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে যায় নামাজ ভাঁজ করার সময় প্রণয় কোথা থেকে হাজির। প্রণয়কে অফিস শুটে দারুণ সুন্দর লাগে। বাবা হেলিয়ান মহাশয়, আপনাকে বেশ সুন্দর দেখাচ্ছে। প্রণয় বেশ অবাক হয়ে তাকায় তুষ্টির দিকে। কি বললে? এলিয়ান মহাশয় আর কি বলবো। প্রণয় বেশ অবাক হয়েই তাকিয়ে আছে। এই কত বছর পর এই এলিয়ান মহাশয় নামটা শুনল সে। প্রণয় বুকে হাত গুজে দেয়াল ঘেঁষে দাঁড়ায়। এলিয়ান মহাশয়, অনেকগুলো রান্না করেছি, জলদি ফ্রেশ হয়ে আসুন। খাবার সাজানো হয়ে গেছে। প্রণয় তুষ্টির এসব কাণ্ড দেখে বেশ অবাক।
তবে মনের ভেতর আলাদা এক রকমের ভালো লাগা কাজ করছে তার। কিছুটা এমনই তো চাওয়া ছিল তার, মনের বাসনা। প্রণয় হেসে ওয়াশরুমে চলে যায়। তুষ্টি নিজের লাগেজের সব কাপড় রেখেছে কাবার্ডে। সেখানে একটত বাক্স, সোনালী রঙের আঁকিবুকি করা বাক্স, দেখতে ভীষণ সুন্দর। তুষ্টি বাক্সটা হাতে নিয়ে সেখান থেকে একটা লকেট বের করে। আজ অনেক বছর পর এই লকেট এবং চেন সে গলায় দিল। কি সুন্দর এই লকেটটা! এটার ভার আছে। বাংলাদেশের সব থেকে বড় হীরা ব্যবসায়ী হওয়ার সুবাদে বেশ কিছু রেয়ার হীরা ছিল প্রণয়ের কাছে। সেখান থেকেই এক পিস হীরা প্রণয় তুষ্টিকে উপহার দেয়। লাল, এই হীরা পুরো দুনিয়ায় অল্প কিছু পিস আছে। কথাগুলো ভাবতে ভাবতে প্রণয় বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। তুষ্টি পেছনে ফিরে দেখে প্রণয়কে। প্রণয় তুষ্টিকে নিয়ে নিচে চলে আসে। ছেলে এবং বউকে একসাথে নামতে দেখে মিস্টার চৌধুরী তাকিয়ে আছে সেদিকে। মেহনাজ চৌধুরী স্বামীর চাহনি বুঝতে পেরে একটু এগিয়ে এসে বলে, মির্জাবাড়ির সেই ছোট মেয়েটাই আজ তোমার বড় বউ হয়ে গেল মিস্টার চৌধুরী। প্রণয়ের বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মেহনাজ চৌধুরী এর দিকে। মেহনাজ চৌধুরী একটু হাসে। তুষ্টি সবাইকে খাবার সার্ভ করে। বা ভাবি, কি সুন্দর রান্না করেছো, অনেক মজা হয়েছে। প্রেমার কথায় প্রণয় তুষ্টির দিকে তাকায়। এগুলো তুষ্টি রান্না করেছে? হ্যাঁ, এগুলো আমি রান্না করেছি। প্রণয় কিছু বলে না, খাওয়া মন দেয়। খাবার শেষে সবাই যে যার রুমে চলে যায়। তুষ্টি বিকালেও বেশ অনেকগুলো নাস্তা বানায়, কিন্তু প্রণয় সেখানে থাকে না, কারণ সে কাজে ছিল। প্রায় রাত 12টার সময় প্রণয় বাড়িতে প্রবেশ করে। তুষ্টি ডাইনিং টেবিলেই বসে আছে। কলিং বেল বেজে ওঠায় তুষ্টি দৌড়ে দরজা খুলে দেখতে পায় প্রণয় দাঁড়িয়ে আছে। প্রণয় তুষ্টিকে দেখে ভীষণ অবাক হয়। কি ব্যাপার, তুমি কেন? আপনার কি আরো কয়টা বউ আছে? মানে মানে হলো, আপনার বিয়ের পর আপনার জন্য আমি ছাড়াকে অপেক্ষা করবে বলুন। প্রণয় প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে তুষ্টির দিকে, কিন্তু তুষ্টি সেদিকে তোয়াক্কা না করে প্রণয়নে নিয়ে ভেতরে আসে। যান, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। প্রণয় বাধ্য স্বামীর মতো তুষ্টির সব কথা শুনে নেয়। ফ্রেশ হয়ে নিচে এসে তুষ্টির সঙ্গে খাবার খেয়ে নেয়। খাবার শেষে প্রণয় রুমে চলে যায়। তুষ্টি নিচে গুছিয়ে তারপর উপরে যায়। প্রণয়ের মনের ভেতর ভীষণ আকাঙ্ক্ষা জন্ম নিচের দিকে তাক করাতেই তার স্ত্রীকে কাছে পাওয়ার, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। তুষ্টি রাতের জামা পরে নেয়। এরপরেই প্রণয়ের পাশে এসে শুয়ে পড়ে। প্রণয় কিছু বলবে, কিন্তু মনের ভেতরে কি রকম অদ্ভুত একটা বাধা অনুভব করছে সে। অনেক চিন্তা করে 7-5 না ভেবে তুষ্টিকে নিজের কাছে টেনে নেয়। সকালবেলা তুষ্টি ঘুম থেকে উঠে নিজের কাজ করা শুরু করে। প্রণয় ফ্রেশ হয়ে রুমে এসে দেখে তুষ্টি তার জন্য সব জামা বের করে রেখেছে। প্রণয় বেশ অবাক হয়। তুষ্টিকে সে যতদূর চেনে, তুষ্টি খুবই সাদাসিধা একটা মেয়ে মানুষ। কারোর সাথ প্যাচ কথা বা কাজ সে বুঝতে পারে না কখনোই। তাহলে তুষ্টির আচরণে এত পরিবর্তন কিভাবে আসল? প্রণয় তাচ্ছিল্য হাসে। এমনটা হয়তো আমার হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলে। আগের মতো সেই সাদাসিধা হলে হয়তো এত কষ্ট দিতে পারতে না। প্রণয়ের মনে পড়ে যায় সেই দিনটার কথা, যেদিন প্রণয়কে সর্বহারা করে দিয়ে গেছিল তুষ্টি। প্রণয়ের ভেতরে একজন সুন্দর মানুষকে মেরে জাগিয়ে তুলেছিল এক ঘুমন্ত রাক্ষসকে। অতীতের কিছু অংশ। এই বৃষ্টি কেন হয় প্রণয়ের জানা নেই, বড্ড মেজাজ খারাপ হয় বৃষ্টি দেখলে তার। কেন জানি না বৃষ্টির সময় তুষ্টি তাকে অবহেলা করে। সারাদিন মন প্রাণ দিয়ে খালি বৃষ্টিতে ভিজবে আর মতো মতো কোচ করে যাবে। শহর থেকে তুষ্টিদের শহর যে কত দূর, ড্রাইভ করতে যে প্রণয়ের কি কষ্ট হয় তা শুধুমাত্র প্রণয় একাই জানে। প্রেয়সীকে কখনো অনুভবই করতে দেয়নি প্রণয় যে তার কত কষ্ট হয় ড্রাইভ করে আসতে হয়, তা শুধু সেই জানে। তার উপর যদি আগুনে বেগুন পোড়া হয়ে আসে বৃষ্টি, তাহলে আর কি রকম লাগা উচিত তা ঠিক প্রণয় ঠহর করে পারে না।
সব ঝামেলা পার করেই আজ প্রণয় তুষ্টির গ্রামে আসবেই। কারণ আজ তাদের সম্পর্কের 2টা বছর পূর্ণ হলো। বাবা প্রণয়কে এত কাজ দিয়ে রেখেছে সকাল থেকে, তাও সেগুলো কোন মতে অগোছালো ভাবে করে প্রণয় দৌড়ে ছুটছে তার প্রিয়তমার কাছে। তুষিকে অবশ্য প্রণয় বলে রেখেছে তারা যেখানে প্রথম দেখা করেছিল সেখানেই আসতে। প্রণয় জানে সে গিয়ে নিশ্চিত তুষ্টির দেখা পাবে। হাতে একটা ডায়মন্ডের আংটি। তো প্রণয় আংটিটা নিয়ে আজ তুষিকে বিয়ের জন্যই প্রপোজ করবে সেই উদ্দেশ্যে এসেছে। এখানে ফুল পাওয়া যায় না, এই বৃষ্টির দিনেও খুঁজে খুঁজে 2টা বেলি ফুলের গাছরা আর 100টা নানান রঙের গোলাপ নিয়ে এসেছে প্রণয়। তার তুষ্টি যে ফুল এত পছন্দ করে, ফুল হলে তার কিছুই লাগে না। এসব ভাবতে ভাবতে রাস্তা শেষ হয়ে যায়। প্রণয় দ্রুত পৌঁছে সেখানে গিয়ে দাঁড়ায়। বৃষ্টি হচ্ছে। জায়গাটা হলো বিলের পাশে একটা ছাউনি জায়গা। প্রণয় হাত পায়ে ঝাড়াঝাড়ি করতে করতে পেছনে তাকিয়ে যা দেখলো তা দেখে তার পুরো দুনিয়া থমকে যায়। তার তুষ্টি অন্য কেউ তুষ্টিকে জড়িয়ে ধরে রেখেছে। প্রণয়ের দুনিয়া টুকরো টুকরো হয়ে গেল। প্রণয় দ্রুত পায়ে ওদের কাছে এগিয়ে যায়। ছেলেটাকে তুষ্টির থেকে ছাড়িয়ে ধাক্কা দেয় মাটিতে। ছেলেটা মাটিতে পড়ে যায়। প্রণয় আরো 2 ঘা দেবে এর আগেই পেছনে থেকে তুষ্টি প্রণয়ের হাত ধরে বসে। প্রণয় পিছিয়ে ফিরে তাকায়। তুষ্টি, ও তোমায় ফোর্স করছিল বলো আমাকে? প্রণয় পাগলের মতো জিজ্ঞেস করতে থাকে কথাগুলো। না, আমি ওকে ভালোবাসি। তুষ্টির কথা শুনে প্রণয়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কি ভালোবাসো? মজা করছো তুষ্টি? না, মজা করছি না, আমি ওকে ভালোবাসি। তুমি কি আর দিতে পারো আমাকে? তুমি যে এত গরিব আগে বলনি। এই পর্যন্ত একটা ফুল বাদে কিছুই তো দেওনি আমাকে। ওকে দেখো, আমাকে আইফোন দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি ওকেই বিয়ে করব। তুমি আমার জীবন থেকে চলে যাও। আমি চাই তুমি আমার জীবন থেকে একেবারে চলে যাও। প্রণয় তুষ্টির কাছে গিয়ে ওর বাহুজোড়া ধরে বলে, এই তুষ্টি, পাগল হয়ে গেছো? কি বলছো এসব? মিথ্যা বলছো, মজা করছো। তুষ্টি নিজের হাত থেকে প্রণয়কে ছাড়িয়ে নেয়। মজা করছি না, আমি তোমাকে ভালোবাসি না। মোটেই আমাকে আর মেসেজ বা কল করবা না। প্রণয় সেদিন তুষ্টির পা দুটো ধরে কেঁদেছিল। কিন্তু নিষ্ঠুরতার চরম সীমা পার করে তুষ্টি সেখান থেকে ছেলেটার হাত ধরে চলে আসে। তুষ্টির ডাকে প্রণয় অতীত থেকে বাস্তবে ফিরে। কি ব্যাপার, যাবেন না? কোথায় যাব? অফিস। হ্যাঁ, যাব। প্রণয় জামা পরে রেডি হয়ে নেয়। তুষ্টি নিচে এসে ব্রেকফাস্ট সাজিয়ে দেয়। কিন্তু প্রণয় তা দেখেও না দেখার ভান করে চলে যায়। কি ব্যাপার, খাবার খেয়ে যান। আমার কাছে এসব ফালতু খাবারের জন্য সময় নেই। কিন্তু আমি সকালে উঠে কষ্ট করে সব বানিয়েছি। আমার কিছু করার নেই। তুমি কি নিজে কব দেখেছো? তুষ্টি মির্জা তোমার মতো মেয়ের সাথে আমাকে যায় করুণা করে বিয়ে করেছি। করুণা না করলে তোমার মতো গরিব ঘরের মেয়েকে চৌধুরী বাড়ির রানী বানানোর শখ কারোর ছিল না। মাথায় রাখবে তোমার অবস্থান সব সময়। কথাটা বলে প্রণয় বেরিয়ে যায়। প্রণয়ের যাওয়ার দিকে ছলছল নয়নে তাকিয়ে ছিল তুষ্টি। চোখের পানি গড়িয়ে গালে পড়তে সবটা মুছে ফেলে তুষ্টি। কিছু না বলে উপরে আসতে নিলে সামনে তার শ্বশুরকে দেখতে পায় তুষ্টি। পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সিঁড়িতে। তুষ্টি ওনাকে দেখে নিজেকে শক্ত করে ফেলে। আমার ছেলেকে পাওয়া সোজা নয় বৌমা। হাজার পরিকল্পনার পরেও যদি সে আমারই স্বামী হয় তবে প্রকৃতি আপনার ছেলেকে আমার স্বামী হিসাবেই সৃষ্টি করেছে বাবা। কথাটা বলে তুষ্টি উপরে চলে আসে। মিস্টার চৌধুরী হাত মুঠো করে নেয়। এদিকে এসব দৃশ্য উপরে দাঁড়িয়ে খুব ভালো করে পর্যবেক্ষণ করছিলেন মেহনাজ চৌধুরী। মেহনাজ চৌধুরী বা কাহাসে বাপ বেটা দুটোকেই শায়েস্তা করবে এই একটা মেয়ে। রাত 12টা। প্রণয় আজও বাড়ি ফেরেনি। তুষ্টি খাবার সামনে বসে আছে। প্রণয়ের ফেরার নামে কোন খোঁজ নেই। কিছুক্ষণ পরেই কলিং বেলের শব্দে তুষ্টি টেবিল থেকে মাথা ওঠায়। দ্রুত পায়ে দরজা খুলতেই প্রণয় তার গায়ের উপর পড়ে।
প্রণয় ড্রিঙ্কস করেছে। ওয়ার্নিং, ড্রিঙ্কস করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তার শরীর দিয়ে বিদঘুটে গন্ধ পাচ্ছে তুষ্টি। আপনি কি সব খেয়ে এসেছেন? কি সব খাবো বলো? তোমার তো আর পাইনি, তোমার নেশা এসব দিয়ে মিটিয়েছি। কথাটা বলে প্রণয় তুষ্টির গলায় নাক ডুবিয়ে দেয়। কি করছেন? এটা লিভিং রুম। হ্যাঁ তো লিভিং রুম। আমার বউ যা খুশি তাই করব। ছাড়ুন আমাকে। ছাড়তে ধরিনি যান। প্রণয় তুষিকে নিয়ে তার রুমে চলে আসে। রুমে এসে তুষিকে ছুঁড়ে ফেলে বিছনায়। আরেক দফা অত্যাচারের জন্য প্রস্তুত তুষ্টি। তবে তার মতো মেরুদণ্ডহীন মানুষের এটাই প্রাপ্য। সময়ের সাথে সবকিছু আগের মতো করে নেবে তুষ্টি, যতই পণ করুক। প্রণয়ের এসব আচরণ তুষিকে ভেতর থেকে ভেঙে ফেলে বারবার। এবারও কোন হিংস্র পশুর মতো তুষিকে ততক্ষণ পর্যন্ত ছাড়ে না প্রণয়, যতক্ষণ পর্যন্ত মেয়েটা জ্ঞান না হারায়। জ্ঞান হারানোর আগ পর্যন্ত প্রণয় তার উপর স্বামীর অধিকার খাটিয়েছে। সেই রাগ, সেই অসহ্য যন্ত্রণার কথা মনে পড়ায় আরো হিংস্র হয়ে উঠেছে প্রণয়। ভোরের সূর্য আজ প্রণয়কে জানান দিল পৃথিবীর বুকে সকাল নেমেছে। চোখ দুটো হালকা করে খুলে প্রণয় বুঝতে পারে সে কারোর উন্মুক্ত বুকের উপরে শুয়ে আছে। প্রণয়ের মাথাটা প্রচন্ড রকমের ব্যথা করছে। মাথায় হাত দিয়ে প্রণয় একটু উঁচু হয়ে দেখতে পায় নিচে তুষ্টি। তুষ্টি বিছনার সাথে বোধ হয় লেগে আছে। তার শরীরটা দেখে ক্ষতবিক্ষত লাগছে। প্রণয় এবার উঠে বসে। কালকে রাতের কথা মাথায় আসতে প্রণয় দ্রুত বিছনা ছেড়ে নেমে দাঁড়ায়। নিজের চুল নিজের হাতে মুঠোয় ধরে নেয় প্রণয়। প্রণয়, এটা কি করলি রাগের বসে? আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি এসব কি করে ফেলেছি? প্রণয় দ্রুত তুষ্টির মুখে হাত রেখে বলে। জান, কি হয়েছে? উঠো না জান, আমি সরি। তুষ্টির কেন হেরফের নেই? প্রণয় তুষিকে পাঁচ কোলে তুলে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে দেয়। জামা পরিয়ে বিছনায় শুয়ে দেয়। তবে পানি গায়ে লাগায়ও তার কোন হেরফের হলো না। প্রণয় ভীষণ চিন্তায় পড়ে যায়। দ্রুত মাকে ডেকে আনে। মিসেস চৌধুরী মাত্র ঘুম থেকে উঠেছে। প্রণয়ের ডাকে দ্রুত ছেলের রুমে আসে। কি হয়েছে বাবা? মাও চোখ খুলছে না। মেহনাজ চৌধুরী এর অন্তর আত্মা কেঁপে ওঠে। ডক্টরকে কল করেছিস? মিসেস চৌধুরী গিয়ে তুষ্টির পাশে বসে। তুষ্টির কপালে হাত দিয়ে বুঝতে পারে জ্বর। দেখা যায় তুষ্টির শরীরের ক্ষতবিক্ষত স্থান চাদরের বাইরে থেকেই গলায় ঘাড়ে। মেহনাজ চৌধুরী এর চোখে পানি চলে আসে। মা, খবরদার মা বলে ডাকবি না। মা, একদম মা বলবি না। কি বলছে এগুলো? একটা রেপিস্ট আমার ছেলে হতে পারে না। কিন্তু মা আমার স্ত্রীও। স্ত্রী হোক আর সেক্স ওয়ার্কার হোক, তুমি তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করেছো মানে তুমি তাকে রেপ করেছো, বুঝেছো প্রণয়? মিসেস চৌধুরী এর চিৎকার শুনে প্রণয় মাথা নামিয়ে নেয়। দ্রুত ডক্টরকে ফোন করো। কথার বলে মিসেস চৌধুরী চাদরটা সরিয়ে আরেক দফা অবাক হয়। মেয়েটার ব্লিডিং হচ্ছে। প্রণয়, দ্রুত ফোন কর ডক্টরকে। প্রণয় দ্রুত ডক্টরকে ফোন করে। এই মুহূর্তে মিসেস চৌধুরীর চোখ গড়িয়ে শুধু পানি পড়ছে। প্রণয় অসহায় হয়ে বসে আছে। ডক্টর অনেকক্ষণ হলো তুষিকে চেক আপ করছে, এখনো বের হয়নি। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসে। ডক্টরকে বের হতে দেখে মিসেস চৌধুরী এগিয়ে যায়। ডক্টর, কি অবস্থা ওর? ডক্টরের মুখের রং দেখে বোঝা যাচ্ছে ভালো কিছু হয়নি। দেখুন, উনি তো আপনাদের ঘরের বউ। প্রণয়, বাবা তো মানসিকভাবে সুস্থ। তাহলে একটা মেয়ে যে কিনা নিজের স্ত্রী, তার সাথে এমন আচরণ করার কারণ কি? মিসেস চৌধুরী মাথা নামিয়ে নেয়। বলুন তো, আমার মেয়েটা কেমন আছে? খুবই খারাপ অবস্থা। রেস্ট প্রয়োজন। ওর মেন্টাল হেলথও ভালো নেই। সময় মতো খাবার ঔষধ দিবেন, আর 1 মাসের মধ্যে তার সাথে কেন শারীরিক সম্পর্কের চেষ্টা করলে আশা করা যাচ্ছে উনি মা হওয়ার ক্ষমতা হারাবেন। মিসেস চৌধুরী এর পায়ের নিচ থেকে মাটি সরে যায় কথাটা শোনা মাত্র।
কি বলছেন ডক্টর? জি ম্যাম, এই যে ঔষধ খাইয়ে দিবেন আর এই মলম ক্ষত স্থানে 3 বার লাগাবেন। ভালো খাবার খেতে দিবেন। কথাটা বলে ডক্টর প্রেসক্রিপশন ধরিয়ে চলে গেল। মিসেস চৌধুরী ধপ করে বসে পড়ে। প্রণয়ের মুখে কোন কথা নেই। প্রেমাই প্রেমা। মায়ের ডাকে প্রেমা রুম থেকে বেরিয়ে আসে। আসলে প্রেমা বেশিরভাগ সময় হোস্টেলেই কাটায়, তাই আর বাসায় কি চলে তার দিকে তেমন খেয়াল তার নেই। কি হয়েছে মা? আমার সাথে আয়, তুষিকে নিয়ে গেস্ট রুমে শিফট করব। কেন? বেশি কথা বলিস না। তুষিকে নতুন রুমে শিফট করা হয়। সেখানে 2জন নার্স থাকে। প্রণয় বসে আছে। ছেলেটা পাথর হয়ে গেছে। কিছুই বলতে পারছে না। মিসেস চৌধুরী রুমে আসে। প্রণয়ের মুখোমুখি বসে। চলো তোমায় আজ আমি সুন্দর একটা গল্প শোনাই। তুষ্টি নামের একটা মেয়ের সঙ্গে তোমার দেখা হয়েছিল একটা ফেস্টিভ্যালে, তুমি গ্রামে গিয়েছিলে। সেখানে স্কুলে তুষ্টি পড়তো। প্রথম দেখায় মেয়েটাকে এত ভালো লেগে যায় তুমি তার থেকে নাম্বার নিয়ে আসো। অনেক দিন কথা বলে প্রপোজ করো। তুষ্টি কখনো তোমার টাকার প্রতি পাগল ছিল না। কারণ তুষ্টি জানতি না তুমি এত বড়লোক পরিবারের সন্তান। ধীরে ধীরে দুজনই বড় হতে থাকো। তোমার বাবা তোমায় কোম্পানি ছেড়ে দেয়। তোমার হীরার ব্যবসা। তুমিও বাড়িতে কাউকে কিছু জানালে না। কিন্তু একদিন ব্যবসার সুবাদে তোমার হাতে একটা অমূল্য রত্ন আসে, যেটা পৃথিবীতে ছিল এক পিস। তুমি সেই হীরার অংটি বানিয়ে তুষ্টিকে প্রপোজ করতে যাবে বলে ঠিক করো বিয়ের জন্য। তোমার বাবা সেটা আগে থেকেই জেনে যায় তোমার জানানোর আগে। তুষ্টির বাবাকে পছন্দ হয় না তার। ওরা আমাদের থেকে গরিব। তাই তোমার বাবা সেদিন তুষ্টির বাবাকে ডেকে অপমান করেন এবং তুষ্টি বড় আপুর ছোট বেবিটাকে আটকে হুমকি দেয় তোমার সঙ্গে যদি সম্পর্ক না ছিন্ন করে তবে ওদের মেরে ফেলবে। তুষ্টিও ভয়ে তোমার বাবা যা বলে তাই করে। তুমি সেদিন ভেঙে পড়েছিলে ভীষণ। আমি সবই জানতাম, কিন্তু আমার হাত পা বাঁধা ছিল। কিছুই করতে পারিনি। তোমার বাবার সামনে আমি খুবই হেল্পলেস অনুভব করি। তুষ্টি মেয়েটা নিজের পরিবার তোমাকে এত ভালোবাসে। তুমি যখন দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব নিয়ে যাও তুষ্টির বাবা তখন অসুস্থ। মেয়ে আর মেয়ের বাবা ছাড়া এসব কথা কেউ জানতো না। সেদিন তুষ্টির বড় বোনের বাচ্চাটা তুষ্টির সাথে ঘুরতে গেছিল বলে জানানো হয় বাড়িতে। তুষ্টির মা তখন তোমার প্রস্তাব ফিরিয়ে দিতে পারে না, কারণ তুমি প্রভাবশালী বিজনেসম্যান। কিছুটা ব্ল্যাকমেইলও করেছিলে। তুষ্টির বাবা অসহায় হয়ে পড়ে। তুষ্টি জানতো না ওর সাথে তোমার বিয়ে হচ্ছে। কারণ ভালো সে শুধু তোমাকেই বেসেছিল, অন্য কাউকে নয়। তুমি যে কষ্ট পেয়েছো এতগুলো বছর, তুষ্টিও সেই কষ্ট পেয়েছে এতগুলো বছর। প্রণয় মায়ের সব কথা শুনে মাথা তুলে তাকায়। এটা সত্যি, সবই সত্যি মা। মিসেস চৌধুরী আর কিছুই বলে না, সেই স্থান থেকে উঠে যায়। প্রণয় এবার শব্দ করে কেঁদে দেয়। প্রণয় ভীষণ কান্না করতে থাকে। তার চোখের সামনে একটা কালো পর্দা ফেলা ছিল। সে বুঝতে পারেনি, তুষ্টিকে বিশ্বাসও করেনি। কেন করেনি? তুষ্টি চোখ খুলতে অনুভব করে তার পায়ের কাছে কেউ বসে আছে। তার চোখের পানি তুষ্টির পায়ে পড়ছে বারবার। তুষ্টি দ্রুত উঠে বসে। প্রণয় তুষ্টিকে উঠতে দেখে নিজে উঠে দাঁড়ায়। জান, কি হয়েছে, উঠেছো কেন? তুমি কাঁদছো কেন? কতদিন চোখ বন্ধ করেছিলে তুমি জানো? কতদিন? 4 দিন। 4 দিন। হ্যাঁ। তুমি কাঁদছো কেন? প্রণয় তুষ্টিকে জড়িয়ে ধরে। তুষ্টি প্রণয়ের কান্না দেখে ভীষণ অবাক হয়। কি হয়েছে প্রণয়? ভালোবাসি তুষ্টি, ভীষণ ভালোবাসি। হঠাৎ ভালোবাসো যে? কারণ তুমি আমার জীবন, আর সেই জীবনকেই কষ্ট দিয়েছি। আগে কেন বলনি বাবার জঘন্য অপরাধ সম্পর্কে? কিভাবে বলতাম? আপনার বাবা সে। আমার বাবা তোমার কি তাতে? তুমি কষ্ট পেতে? এই জীবনে কখনো এমন কাজ করেছি যাতে তুমি কষ্ট পাও? প্রণয় আরো কান্নায় ভেঙে পড়ে। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
আমি তো জানি ভালোবাসেন, তাই তো কখনো ছেড়ে যাওয়ার কথা কল্পনা করিনি। জানাম সরি। এত সহজে ক্ষমা করে দেব? তোমায় ক্ষত বিক্ষত করেছি, আমিও বাধা দেয়নি। আই লাভ ইউ। হ্যাঁ জানি। আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। বাবার সাথে তোমায় আর একসাথে থাকতে হবে না। আপনার বাবা যদি সব ভুল মেনে নিয়ে আমার বাবার কাছে ক্ষমা চায় তবে আমি তাকে ক্ষমা করতে রাজি। প্রণয় প্রণয় তুষ্টির দিকে তাকায়। মেয়েটা সত্যি অদ্ভুত সুন্দর। তুমি এই প্রণয়ের তুষ্টি, তোমায় পেয়ে আমি ধন্য। এমন নারী আসুক না সবার জীবনে। আজ বুঝতে পারলাম ভালোবাসলে ভবিষ্যৎ কল্পনা করার থেকে বর্তমানটাকে বাঁচা সব থেকে বেশি জরুরি। সমাপ্ত।